এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাহী আদেশের সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দিয়েছে সরকার। সেই আইনে বিদেশে যাওয়ার সুযোগ, কোন দেশে তাকে পাঠানো হবে তা নিয়ে চলছে আলোচনার ঝড়। তারই মধ্যে বেগম জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। সরকারের পক্ষ থেকে সিঙ্গাপুরে নেয়ার বার্তা থাকলেও সাবেক এই প্রধানমন্ত্রীকে জার্মানিতে চিকিৎসা করাতে চাইছে তার দল বিএনপি। আওয়ামী লীগ কি আদৌ এক্সিস্ট করে? আওয়ামী লীগ কি বেঁচে আছে? এই প্রশ্নটা আমরা করতে চাই। তারা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই ব্যাপারে তারা খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে। তার মানে প্রধানমন্ত্রীর সফরকেও তারা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশের দেয়া বিকল্প দুটো প্রস্তাবকে তারা আমলেই নিচ্ছে না এবং এই রেল সংযোগকে মূলত তারা ব্যবহার করতে চাইছে। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্য থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন ধরনের হতে চলেছে। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আসল ঘটনাটি বা মূল রহস্যগুলো জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্য থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না। 1949 সালে 23শে জুন ঢাকার কেম দাস লেনের রোজ গার্ডেন নামে যে বাড়িটি, সেখানে বসে প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। আর এই আওয়ামী লীগের নেতৃত্বেই এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে সেই মেহেরপুরের আম্রকাননে। ওই যেখানে চক্রান্ত হয় সেই কুটিবাড়ি কিন্তু ওখান থেকে বেশি দূরে নয়। আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের ফলে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমি আজকের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতার প্রতি। 1975 সালে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় মানুষের সুখে দুঃখে জনগণের পাশে। আজকে মানুষের দেশের বাংলাদেশের মানুষের বাঙালির যতটুকু অর্জন, সে অর্জনটুকু আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু বারবার এই দলের উপর আঘাত এসেছে। বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে। বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের 58 সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্য থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। খুব বেশি দিনের কথা না, 2007 সালেও চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নিশ্চিহ্ন করে দিয়ে নতুন কিংস পার্টি গড়ে তুলবে, সেটাও সফল করতে পারেনি। তার কারণ আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, তৃণমূলের মানুষ। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, মুজিব আদর্শের সৈনিক, এই সৈনিকরা কখনো পরাভব মানে না। কিন্তু এই সময়টায় আওয়ামী লীগকে আমরা ঠিক কিভাবে দেখছি, বা এই প্রশ্ন করে রাখা উচিত, আওয়ামী লীগ কি আদৌ এক্সিস্ট করে? আওয়ামী লীগ কি বেঁচে আছে? এই প্রশ্নটা আমরা করতে চাই। তার আগে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি। সেটা হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগের প্রতি আমাদের এখন অ্যাটিটিউড যেমনই হোক না কেন, বাংলাদেশের বা এই ভূমির রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ এবং যেটা প্রতিষ্ঠার সময় আসলে আওয়ামী মুসলিম লীগ ছিল, তার অনিবার্য সম্পৃক্ততা আছে, গুরুত্বপূর্ণ সম্পৃক্ততা আছে, কোনো সন্দেহ নেই। সুদীর্ঘ সময় রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী এই দলটা। আমরা দু একটা ছোট্ট পয়েন্ট যদি বলি, সেটা হলো 49 এটা প্রতিষ্ঠার পর 54 সালেই যুক্তফ্রন্ট যে নির্বাচন হয়েছিল, যাতে প্রধান দল হিসাবে আওয়ামী মুসলিম লীগ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং অনেকেও সেটা মনে করে, উইচ আই সাপোর্ট, সেটা হচ্ছে আমাদের
মধ্যবিত্ত মানে ওই নির্বাচনটা যে সরকার গঠিত হয়েছিল সেই সরকারটা খুব বেশি দিন ক্ষমতায় ছিল না, নিজেদের মধ্যে এক ধরনের কোন্দল বা সমস্যা তৈরি হয়, শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আসলে আমাদেরকে ক্ষমতায় থাকতে দেয় নাই। কিন্তু তার চেয়ে জরুরি কথা হলো পলিটিক্যাল ফোর্স হিসেবে, পলিটিক্যাল ক্লাস হিসেবে এডুকেটেড মিডল ক্লাসকে সামনে আনা গিয়েছিল এবং সেই জিনিসটার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী মুসলিম লীগ। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুসলিম লীগের সে সময়কার ফিউডাল রাজনীতির বিপরীতে সাধারণ মানুষের রাজনীতি, সাধারণ মানুষ রাজনীতি করতে পারে, সাধারণ মানুষ রাজনীতি করে পার্লামেন্টে যেতে পারে, এই যে বোধ, এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা তৈরি করেছিল আওয়ামী মুসলিম লীগ। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ মনে হয়। তার পরবর্তীতে অন্যান্য আমরা যদি ধরতে থাকি আর দরকার নেই, জাস্ট আমরা মানে জাম্প যদি করি, মানে এখানকার এই অঞ্চলের এই ভূমির অনেক রাজনৈতিক লড়াইয়ের নেতৃত্ব তারা দিয়েছে, বিভিন্ন সময়ে দিয়েছে। বিশেষ করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি বলি, সেই ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস, ঘটনাচক্র ওই সময় আওয়ামী লীগ সামনে ছিল আমাদের। আমরা জানি এর মাঝখানে আওয়ামী লীগ থেকে গুরুত্বপূর্ণ নেতা জনাব ভাসানী বেরিয়ে গিয়েছিলেন, বেরিয়ে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি করেছেন, কিন্তু আওয়ামী লীগ সেই সময় জনগণের যে পারসেপশন সেটাকে বুঝতে পেরেছিল, কানেক্ট করতে পেরেছিল। সেই 6 দফা দেওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধিকার বা বাংলাদেশের ন্যায়সঙ্গত অধিকার, অ্যাটলিস্ট এটুকু বলবো, সেই আন্দোলন করেছেন, করে শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা ইতিহাস যতটুকু পড়ি, যতটুকু বুঝি, তাতে আমরা এটুকু বোঝার জ্ঞান আমাদের আছে, আওয়ামী লীগ এবং বিশেষ করে সে সময়কার প্রধান জনাব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কোনো একটা সময়। আমার কাছে অন্তত মনে হয় নাই যে 7 মার্চের ভাষণ নিয়ে অনেক কথা বলা হয় এবং বলা হয় যে এটা স্বাধীনতার ঘোষণা ডিফ্যাক্টো। আম সরি, ওখানে উনি 4টা কন্ডিশন দিয়ে রাদার আলোচনার কথাই বলছেন, আলোচনার পথই খোলা রাখছিলেন। বা শেষ পর্যন্ত যা যা হয়েছে, যেভাবে হয়েছে, এর মধ্যে অ্যাম্বিগুইটি আছে। আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাই না, কিন্তু এটা আমি একমত যে ওই সময় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব আওয়ামী লীগের হাতে ছিল, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিবুর রহমানের হাতে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটার নেতৃত্বে হয়েছে। তার মানে এই না যে সব ইতিহাস তাদের। এই একটা ভয়ঙ্কর চর্চা আবার পরবর্তীতে তৈরি হলো। স্বাধীনতার পর যদ্দূর হয়েছে তার পরবর্তীতে আওয়ামী লীগের হাতে আর অনেক বেশি হয়েছে যে একটা মাত্র দল এবং স্পেসিফিকলি একটা মাত্র ব্যক্তির হাতে সব কৃতিত্ব না। আমরা কোনো একদিন বাংলাদেশের যখন সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস লিখব, সেখানে আমরা লিখব এটার নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই ছিল। এই আন্দোলনটার সাথে মানুষকে কানেক্ট করা 6 দফা দেওয়ার পর থেকে সেই কাজটা আওয়ামী লীগ করেছে। যদিও এই কাজটা আওয়ামী লীগ করেছিল পশ্চিম পাকিস্তান না, পূর্ব পাকিস্তান না, পুরো পাকিস্তানের ক্ষমতায় থাকার জন্য, তাই না? 70 সালে যে নির্বাচন হয়েছিল, পাকিস্তানের সাধারণ নির্বাচন, তাতে আওয়ামী লীগ যে মেজরিটি পেয়েছিল, কথা ছিল আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যাবে এবং পাকিস্তানের ক্ষমতায় গিয়ে তারা 6 দফার ভিত্তিতে একটা নতুন, শেখ মুজিবুর তার বক্তৃতায় শাসনতন্ত্র শব্দটা বলতেন, মানে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করবে যেখানে পূর্ব পাকিস্তানের যে ডিসপ্যারিটির আলাপ ছিল সেটা অনেকটুকু কমিয়ে আনা হবে। এই তো ছিল টার্গেট। মানুষকে কানেক্ট করা গিয়েছিল, মানুষ কানেক্টেড হয়েছিল। এরপর যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখনও মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু একমাত্র ওই দলটা এবং একমাত্র একজন ব্যক্তি নন, এর মধ্যে আরও অনেকগুলো চরিত্র আছে, অনেক চরিত্র আছে। আমি আজকে ওই ইতিহাসের আলোচনায় ঢোকার জন্য এই ভিডিওটা করছি না। সো কোনো একদিনকার ইতিহাসে আমরা আরও যেসব চরিত্র আছে সেই চরিত্রগুলোকে তার জায়গাগুলো, জেনুইন ন্যায্য জায়গাগুলো দিতে হবে। যাই হোক, বাংলাদেশে এরপর এই সরকারটা তৈরি করলো, আওয়ামী লীগ সরকার তৈরি করলো এবং ইতিহাস বলে গণতন্ত্রের জন্য লড়াই করা দলটার হাতেই প্রথম গণতন্ত্র ধ্বংস হলো। শেখ মুজিবুর রহমানের প্রথম যে সরকার, বাংলাদেশের প্রথম যে সরকার, তার 4র্থ সংশোধনীর কথা আমরা জানি, তার মাধ্যমে বাংলাদেশকে একটা একদলীয় রাষ্ট্রে পরিণত করা হলো। তারপর সেই 75-এর 15ই আগস্টের মর্মান্তিক ঘটনা, তারপর আওয়ামী লীগ, অনেকেই বলেন হুইচ ইজ রাইট, টেকনিক্যালি জিয়াউর রহমানের হাতেই তার নবজন্ম হলো, আওয়ামী লীগ ফিরে আসলো, আওয়ামী লীগ আর ওই বাকশালের পথে গেল না। তারপর যেহেতু ক্ষমতায় আসেনি তারা এবং এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরশাদের সাথে আপোষকামিতা ছিল, 86 নির্বাচনের কথা বলছি, কিন্তু মোটা দাগে এক ধরনের রাজনৈতিক সংগ্রাম তারা করেছে, করে তারপর মনে করেছিল যে কোনো চোখ বন্ধ করে 91-তে ক্ষমতায় চলে যাবে, যায়নি, কিন্তু তাদের লড়াই চলেছে। সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারের জন্য লড়াই করেছে। ওই লড়াইটাকে আমি ব্যক্তিগতভাবে 91 সালের বিএনপি সরকারের সময় মাগুরা এবং ঢাকার উপনির্বাচনের পর আমি তত্ত্বাবধায়ক সরকারটা করে ফেলাই উচিত ছিল বলে মনে করি। শুধু ওই লড়াইটাকে আমি আমাদের একটা গণতান্ত্রিক সংগ্রাম বা লড়াইয়ের অংশ হিসাবে মনে করি। তারপর 96 সালে তাদের সরকার গঠিত হয়। আমাদের দেশে সরকারগুলোর সমালোচনা থাকে, কিন্তু তারপর মোটা দাগে খারাপ সরকার ছিল না। বিএনপির 91-96 সরকারটা তো খুবই ভালো সরকার ছিল, কারণ আমরা দেখি যে তত্ত্বাবধায়ক নিয়ে এই গড়িমসি এবং এটা নিয়ে এত আন্দোলনের পরও বিএনপি 116টা সিট পেয়েছিল। মানে এই কাজটা না করলে বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার শুরুতে দিয়ে দিলে বিএনপি নিশ্চিতভাবে নির্বাচিত হতে বলে আমি বিশ্বাস করি। যাই হোক, এরপর ঘটনা আমরা জানি, 2001 থেকে বিএনপি থাকলো। বিএনপির ওই সময়টাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার এক ধরনের ম্যানিপুলেশনের চেষ্টা হলো। আওয়ামী লীগ রাস্তায় থাকলো এবং 1-11 হলো। তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তারপর কী হচ্ছে তা তো আমরা জানি, 14, 18 এবং 24। যে জায়গাটা আসলে আসতে চাইছিলাম সেটা হলো বাংলাদেশের
একটা রাজনৈতিক দল, যেটা জেনুইন একটা রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় থেকে না, যে বলে কথাটা সত্য, ক্ষমতায় থেকে রাজনৈতিক দলটা তৈরি হয়নি, রাজনৈতিক দলটা মুসলিম লীগ থেকে ভেঙে এসে তৈরি হয়েছে। সে বাংলাদেশ মানে তখন প্রথম পূর্ব পাকিস্তানের এখানে রাজনীতি করেছে, সে এখানে গণতন্ত্রের লড়াই করেছে, আইয়ুব বিরোধী আন্দোলনে গণতন্ত্রের লড়াই করেছে, পরবর্তীতে নিয়মতান্ত্রিক যে রাজনীতি সেটা করে ক্ষমতায় যেতে চেয়েছে। সব কিছু ক্ষেত্রে একটা সত্যিকার রাজনৈতিক দল যা যা করে তা করার চেষ্টা করেছে স্বাধীনতা পূর্ব সময়। স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ স্বৈরাচারী, মানে আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ক্ষমতা এবং স্বৈরাচার বিল্ট ইন আছে বলে আমরা দেখতে পাই, তাই না? ক্ষমতায় আসার সাথে সাথে জনাব শেখ মুজিবুর রহমানকে আমরা স্বৈরাচারী হয়ে উঠতে দেখি, কারণ উনি এটাকে একদলীয় রাষ্ট্র পরিণত, নিজের আবেগের দল আওয়ামী লীগকেও বিলুপ্ত করে বাকশাল তৈরি করেছিলেন। এর পরবর্তীতে 14 পর থেকে এখন পর্যন্ত মানে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস, বাংলাদেশের মানুষের মানবাধিকার ধ্বংস, বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করা, একটা অপরাধী স্বর্গরাজ্যে পরিণত করা, যাই বলি মগের মূল্যকে পরিণত করার দায় আওয়ামী লীগের। আজকের আওয়ামী লীগের সাথে তুলনা করে আমরা অনেকে এর সাথে সময়টার শাসন আমল আমরা খুব ভালো মনে করতে পারি না, অ্যাটলিস্ট অবজারভেন্ট ছিলাম না, খুবই ছোটো মানুষ ছিলাম ওই সময়। যারা দেখেন, যারা ফাইট করেছেন, তাদের অনেকে বলেন যে এর সাথে অনেক বেশি গণতান্ত্রিক ছিলেন এই আওয়ামী লীগের চাইতে, অনেক অনেক বেশি, তাকে মহান গণতান্ত্রিক বলে মনে হয়। এই জিনিসগুলো আওয়ামী লীগ আজকে অর্জন করেছে 75 বছর বয়সে, 75 বছরে পা দিয়ে। আমার যতটুকু জানা যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন, তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। তো আমার মনে হয় যে আইনি প্রক্রিয়া চলছে, এই ব্যাপারে সহযোগিতা ছাড়া আমাদের মনে হয় যে আর কিছু করার নাই। আরেকটা কথা আমি শুধু বলে দিই, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দেখেন, দুদক কিন্তু যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে কিছু কিছু এই সুযোগে কিছু কিছু সৎ এবং যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই সেই সব অফিসারদের ব্যাপারেও লেখালেখির একটা প্রবণতা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আবারও বলছি, যে সত্য তথ্যভিত্তিক সংবাদ আপনারা পরিবেশন করেন, তার ব্যাপারে কিন্তু সরকারের কোনো বাধা নেই, কিন্তু মানুষকে মিথ্যাভাবে হেয় প্রতিপন্ন করেন না। আমার তো মনে হয় তাদের পক্ষ থেকে আমি যেই কথাটা বললাম সেই কথাটাই বলা হয়েছে, এবং এখনো আমি বলছি, সত্য তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করেন, সরকারের এতে কোনো বাধা আসবে না, কিন্তু মিথ্যাভাবে কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করলে এটা কিন্তু তার ইজ্জত ফিরিয়ে দেওয়া যাবে না। সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করব এই ব্যাপারে সাবধানতা অবলম্বন। আমি তো স্পেসিফিক কিছু বলার চেষ্টা করছি না, আমি আপনাদেরকে জেনারেল কথা বলছি, অনুরোধ করছি। এখন কথা হচ্ছে যে এইটার তো কোনো নাই, সরকারকে জানানোর ব্যাপার আছে, সরকারকে জানাতে হবে। কারণ আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে দেখেন, এই যখন দুদক কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তখন সরকারকে জানানো প্রয়োজন, এই কারণে যে সরকার এই কর্মকর্তার বিরুদ্ধে যে একটা দুদক যে একটা ব্যবস্থা নিচ্ছে সেটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকে, এবং তার সম্বন্ধে কি ব্যবস্থা নিতে হবে সেটাও সরকারকে চিন্তাভাবনা করতে হয়। সেই কারণেই জানাতে হবে, এবং জানালে পরে এমন না যে সরকার দুদকের কাজে বাধা দিচ্ছে। এইটা হচ্ছে সমন্বয়ের ব্যাপার। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম, এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে? এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি, এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেনা প্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা। সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনএড টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা ইউএন মিশনে আমরা ডিপ্লয় হই, বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি, শান্তি রক্ষার জন্য, বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই, সেগুলো ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আমি আমার প্রাক্তন সমস্ত সেনাপ্রধানদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি,
ওনারা আজকে ওনাদের শ্রম দিয়ে, ওনাদের মেধা দিয়ে আজকে যে অবস্থায় সেনাবাহিনীকে রেখেছেন, আমি সেই অবস্থা থেকে সেনাবাহিনীকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। ওনারা অনেক পরিশ্রম করেছেন এবং সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব এবং দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, নির্বাহী আদেশের সাজা স্থগিত রেখে খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দিয়েছে সরকার, সেই আইনে বিদেশে যাওয়ার সুযোগ নেই। সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, সরকারি কর্মকর্তার দুর্নীতির বিচার বিদ্যমান আইনেই সম্ভব। কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ সময়ে সময় তাদের সম্পদের হিসাব দিয়ে থাকেন, তো নতুন করে এখানে আইন করার কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, দেশের যে কোনো নাগরিক যদি আইন ভঙ্গ করে, যদি দুর্নীতি করে, তাকে বিচারের আওতায় আনতে হয় এবং তাকে বিচারের আওতায় আনার জন্য দুদক পদক্ষেপ নিচ্ছে। তা আমার মনে হয় যে আইনি প্রক্রিয়া চলছে, এই ব্যাপারে সহযোগিতা ছাড়া আমাদের মনে হয় যে আর কিছু করার নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।